কোনো ছবি মিস হতে দেব না, তাই তো রাজা? অবভিয়াসলি আজকে প্রথমেই আপনাদের গুড মর্নিং জানাই। দেখুন 5 রাজ্যের ফলাফল বেরোবে, কিন্তু গোটা দেশের নজর বাংলার দিকে। বাংলায় এবার কি কোনো বিশেষ ম্যাজিক হবে? গণতন্ত্রের ম্যাজিক, কোন ম্যাজিক হতে চলেছে বাংলায়? আমরা চলে যাব পাশের স্টুডিও লিমা, আমার সতীর্থ ইলেকশন স্টুডিও লিমা। একেবারেই রাজা, আজকে আমাদের স্পেশাল ইলেকশন স্টুডিও থেকে আমি রয়েছি। আমি একটু আমাদের দর্শকদেরকে আগে স্টুডিওটা দেখিয়ে নিতে চাইবো। আমি লিফটের মাধ্যমে চলে যাচ্ছি আজকের স্পেশাল ইলেকশন স্টুডিওতে। একটু একটু করে আমি দেখিয়ে নিতে চাইবো আজকে কি কি চমক থাকছে আপনাদের জন্য এই বিশাল স্টুডিও, যেখানে এক এক করে আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখুন পিছনে আমি দেখাচ্ছি একদম সব রেডি, সব রেডি। বিজেপি, তৃণমূল কে কোথায় কত সিটে এগিয়ে থাকছে, মানে কত আসন সব এগোচ্ছে, সব আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। অনির্বাণ সিনহাও রয়েছেন আমাদের থার্ড স্টুডিও থেকে। অনির্বাণ, আমাদের পলিটিক্যাল এডিটর আজকে আমাদের সঙ্গে থাকবেন অনির্বাণ সিনহা। আমাদের তিনটি হাইটেক স্টুডিও আজকে রেডি ইলেকশনের প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য। ওভার টু ইউ অনির্বাণ। এই মুহূর্তে ইলেকশন কমিশনের আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, যিনি দিনরাত কভার করেন, ইলেকশন কমিশন কভার করেন, শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, ঠিক এই মুহূর্তে ইলেকশন কমিশনের অবস্থাটা ঠিক কেমন? কখন থেকে গণনা শুরু হতে চলেছে? শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করবো আমরা। রাজা, এবার এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি তাতে প্রথম আধ ঘন্টা সেখানে পোস্টাল ব্যালট গণনা হবে, তারপর আধ ঘন্টা পর থেকে পোস্টাল ব্যালট এবং ইভিএম একসঙ্গে গণনা হবে। ৭৭টা গণনা কেন্দ্রেই পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা। শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন লাইভে। শর্মিষ্ঠা, তুমি যেখানে আছো সেখানকার ছবি, সেখানকার আবহাওয়া এই মুহূর্তে। একদম শুভজিৎ, আমাদের স্টুডিও তৈরি, তোমরা তৈরি স্টুডিওতে, অন স্পটে আমরাও তৈরি রয়েছে। প্রত্যেকটা পোলিং স্টেশন থেকে যেখানে কাউন্টিং এর কাজ হচ্ছে, গণনার কাজ হচ্ছে, সেখান থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবো। এই মুহূর্তে আমি হটস্পট বলা যেতে পারে, রাজ্যের হটস্পট ভবানীপুরের যেখানে গণনা হচ্ছে সেই গণনা কেন্দ্রের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তোমরা সকাল থেকে এখানকার প্রত্যেকটা মুহূর্তের ছবি দেখেছো যে কিভাবে নিরাপত্তার বজ্র আটুনি রয়েছে। যারা এজেন্ট হিসেবে এসেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলে, তাদের কিভাবে চেক করে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। তবে একটা বিষয়, 267টি পোলিং স্টেশন, 267টি পোলিং স্টেশনে 20 রাউন্ড গণনা হবে, 14টি টেবিলে গণনা হবে। অর্থাৎ বলা যেতে পারে কাউন্টডাউন শুরু হয়ে গেল। কারণ সময় হিসেবে আর এই মুহূর্তে টিভি9 বাংলার বঙ্গযুদ্ধের নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনির্বাণ। নিউজ রুম স্টুডিও থেকে আমার সঙ্গে রয়েছেন দুজন বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক জন্টু পড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সৈকত মণ্ডল, রাজনৈতিক বিশ্লেষক। আমি ছোট্ট করে একেবারে দুজনের কাছ থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আপডেট কি? প্রস্তুতির গণনা পর্ব, তার প্রস্তুতি সেটা ঠিক কোন অবস্থায় রয়েছে? টানটান উত্তেজনা যখন সমস্ত কেন্দ্রে, সেই সময় eci.net.result সেখানে এই তথ্য দেখা যাবে। এবং আমরা এই মুহূর্তে যেরকমটা দেখছি যে 5টা জায়গায় একই সঙ্গে 5টা বিধানসভা কেন্দ্রে সেখানে একই সঙ্গে এই রেজাল্ট দেখা যাবে। যেরকমটা এখনো পর্যন্ত 8টা বেজে গেছে, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ইভিএম সেগুলিকে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গায়, আর পোস্টাল ব্যালট সেটার কাউন্টিং শুরু হয়ে গেছে। এবারে যে নিয়মটা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব সরাসরিভাবে, যেখানে প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিকে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। আসাম রয়েছে, কেরালা রয়েছে, পডুচেরি রয়েছে, তামিলনাড়ু রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল রয়েছে। 294টি লেখা রয়েছে, যদিও 293টি হবে। আমরা জানি যে সেখানে একটি ফলতা বাদ পড়েছে। কাউন্টিং ইন প্রসেস অর্থাৎ পোস্টাল ব্যালট ইতিমধ্যেই কাউন্টিং হওয়া শুরু হয়ে গেছে। তবে এবারে যে নতুন নিয়ম রয়েছে সেখানে এই মুহূর্তে ঘড়ির কাঁটা 8টা 5, পোস্টাল ব্যালটে গণনা শুরু হয়ে গেছে। যে কথা বলছিলাম 8টা থেকে শুরু হওয়ার কথা, 8টা 5 পোস্টাল ব্যালটে গণনা শুরু হয়ে গেছে। যেই মুহূর্তে শুরু হচ্ছে সেই মুহূর্তে আপনাদেরকে আপডেট দিলাম। প্রথম আধ ঘন্টা অর্থাৎ 8টা থেকে 8:30 পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা হবে। 8:30টার সময় ইভিএম গণনা শুরু হবে।
এই মুহূর্তে ঘড়ির কাঁটা 8:06, ঠিক 1 মিনিট আগে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেছে। 8:30 পর্যন্ত একবার দেখাই আপনাদেরকে ইলেকশন ওয়ালে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেছে। গণনা শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। সকাল 8:30 থেকে ইভিএম এ গণনা শুরু হবে। সকাল 8:30 থেকে একেবারে টান টান উত্তেজনা। ঠিক 8:05 পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। 8:30 থেকে শুরু হবে ইভিএম গণনা, অর্থাৎ ভাগ্য পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেল। একের পর এক পোস্টাল ব্যালট খুলতে শুরু করে দিয়েছে। আর 8:30 থেকে খুলবে ইভিএম। নজর থাকবে আমাদের প্রতি মুহূর্তের আপডেটে। রাজা, দেখো, এবারের গণনাকে কেন্দ্র করে যে পরিমাণ উত্তেজনা এবং রাত থেকেই নানা রকম অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে, সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিনিদ্র রাত যাপন করেছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি রাত জেগে আছেন, অন্যান্যবার আমরা এমন দেখিনি। শুভজিৎ, একদমই তাই। সকাল 8:30 থেকে ইভিএম এর গণনা শুরু হবে। চট করে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে। জলপাইগুড়ি থেকে একটা খবর পাচ্ছি আমরা। জলপাইগুড়ি থেকে পোস্টাল ব্যালট গণনা শুরুতেই উত্তরবঙ্গে গেরুয়া ঝড়। পোস্টাল ব্যালট গণনা শুরুতেই উত্তরবঙ্গে, সেখানে গেরুয়া ঝড়। কোচবিহারের 9টির মধ্যে 6টিতে এগিয়ে আছে বিজেপি। কোচবিহারের 3টি আসনের মধ্যে 3টি আসনে এগিয়ে আছে তৃণমূল। রাজা, কোচবিহার মানে কোচবিহারের যেটা ট্রেন্ড এক্সপেক্টেড ঠিক সেই জিনিসটাই হচ্ছে। কোচবিহারের যে ট্রেন্ড এক্সপেক্টেড ঠিক সেটাই হচ্ছে। 9টির মধ্যে 6টিতে এগিয়ে রয়েছে এই মুহূর্তে বিজেপি। জলপাইগুড়ি শুভজিৎ। দার্জিলিং এ 5টিতে এগিয়ে আছে বিজেপি। দার্জিলিং 5টিতে বিজেপি এগিয়ে আছে। পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। আর শুরুতেই উত্তরবঙ্গে গেরুয়া ঝড় দেখতে পাচ্ছি। শিলিগুড়িতে এগিয়ে শঙ্কর ঘোষ, পিছিয়ে আছেন গৌতম দেব। পোস্টাল ব্যালট গণনা প্রাথমিক পোস্টাল ব্যালট, এরপরে আরো অনেক পাশা চাল উল্টাবে রাজা একের পর এক। কিন্তু প্রাথমিক যেটা আবারও বলছি, সেই প্রাথমিক সেখানে কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে অন্তত গেরুয়া ঝড়। কোচবিহারে 3টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারে 3টি আসনে, আলিপুরদুয়ার 5টি আসনেই বিজেপি এগিয়ে আছে। আলিপুরদুয়ারে পোস্টাল ব্যালটে 5টি আসনেই 2 দিনাজপুরেও এই মুহূর্তে পদ্মঝড়। দিনাজপুর, উত্তর দিনাজপুর 4টি আসনে এগিয়ে আছে বিজেপি পোস্টাল ব্যালটে। উত্তর দিনাজপুরে 4টি আসনে বিজেপি এগিয়ে আছে। রাজা, দক্ষিণ দিনাজপুরে 6টার মধ্যে 4টিতে এই মুহূর্তে এগিয়ে বিজেপি, এবং যেটা মানে এবার আরো এগিয়ে থাকার প্রবণতাটা যেন বেশি। একদম, যদিও এটা একদম প্রাথমিক, একদম পোস্টাল ব্যালট খোলা হয়েছে জাস্ট। পোস্টাল ব্যালট সবেমাত্র শুরু খোলা হয়েছে। পোস্টাল ব্যালটের শুরুতে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের সেখানে গেরুয়া ঝড়। উত্তর দিনাজপুর 4টি আসনে এগিয়ে আছে বিজেপি। উত্তর দিনাজপুরে 4টি আসনে বিজেপি এগিয়ে আছে পোস্টাল ব্যালটে। দক্ষিণ দিনাজপুর 6টির মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরে 6টার মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি। 2টোতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। 2টোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। পোস্টাল ব্যালট জাস্ট 8:05 শুরু হয়েছে। এই মুহূর্তে 8:09 বাজে। 4 মিনিটের মধ্যে যে ট্রেন্ড আসছে আমরা সেই ট্রেন্ড তুলে ধরছি। রাজা, শুভজিৎ, 54টা সিট আছে উত্তরবঙ্গে। মাথায় রাখতে হবে বিজেপি, রাজ্য বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি এক্সপেক্ট করছে তাদের সমস্ত অতীত রেকর্ড উত্তরবঙ্গে তারা ভেঙে দেবে তারা এবার। উত্তরবঙ্গে 21 ভালো রেজাল্ট হয়েছিল, কিন্তু বাই ইলেকশন গুলো দেখেছিলাম। বাই ইলেকশনে রায়গঞ্জ বলো বা বিভিন্ন জায়গায় বলো, হারতে হয়েছিল বিজেপিকে। যদিও বিজেপি নেতৃত্ব সেই সময় দাবি করেছিলেন যে বাই ইলেকশন এই রাজ্যে হয় না, রাজ্যের শাসক দল পেশি শক্তি প্রয়োগ করে এবং তারা জেতে। তারা আবার আশাবাদী যে 26-এ তারা পুনরুদ্ধার করবেন আসনগুলো। দেখা যাক দিনের শেষে কি রেজাল্ট হয়। এবার বিজেপি নেতৃত্ব পরিষ্কার বলছে তারা 40-এর বেশি এক্সপেক্ট করছে ওই 54টা সিট থেকে। পরিষ্কার তারা সেটাই বলছে। এবং আমরা যেটা দেখাচ্ছি এটা প্রাথমিক ট্রেন্ড। এটা পোস্টাল ব্যালট সবে শুরু হয়েছে। শুরুতেই 2 দিনাজপুরে পদ্মঝড়। গোটা উত্তরবঙ্গেই পদ্মঝড় বলা যেতে পারে। উত্তর দিনাজপুর সেখানে পদ্মঝড়। গোটা উত্তরবঙ্গ জুড়ে এই গেরুয়া ঝড় কার্যত শুরু হয়েছে পোস্টাল ব্যালটে। কোচবিহারে 9টির মধ্যে 6টিতে এগিয়ে আছে বিজেপি। শঙ্কর ঘোষ সিটিং এমএলএ, তাকে দল এবার প্রার্থী করেছে। যে খবর পাচ্ছি আমরা, পোস্টাল ব্যালটে শঙ্কর ঘোষ এগিয়ে আছেন। শঙ্কর ঘোষ পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। আলিপুরদুয়ারে 5টি আসনের 5টিতে এগিয়ে আছে বিজেপি। মাথায় রাখতে হবে আলিপুরদুয়ারে মাদারিহাটে সেখানে কিন্তু বাই ইলেকশনে তৃণমূল জিতেছিল রাজা, কিন্তু পোস্টাল ব্যালট শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 5টিতে বিজেপি এগিয়ে আছে। পরপর দেখাই আমরা, দার্জিলিং 5টাতে বিজেপি এগিয়ে আছে। পাহাড়ে 5টা আসনে এগিয়ে আছে বিজেপি। শিলিগুড়িতে এগিয়ে শঙ্কর ঘোষ, পিছিয়ে আছেন গৌতম দেব। গৌতম দেব নিজে এই আসনটা চেয়েছিলেন, ডাবগ্রাম ফুলবাড়িতে উনি দাঁড়াতে চাননি। পোস্টাল ব্যালট খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি সেই গৌতম দেব তিনি পিছিয়ে আছেন, শঙ্কর ঘোষ এগিয়ে আছেন। দার্জিলিং এর 5টি আসনেই এই মুহূর্তে এগিয়ে বিজেপি। এটা একদম প্রাথমিক ট্রেন্ড। প্রথম আধ ঘন্টা পোস্টাল ব্যালট গণনা। পোস্টাল ব্যালটের ট্রেন্ড আপনাদের আমরা জানাচ্ছি। শুভজিৎ, চট করে একবার বিগলের দিকে নজর রাখি, কি পাচ্ছি এখানে আমরা। দার্জিলিং, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি
ট্রেন্ড ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গ ট্রেন্ড দেখাচ্ছি আমরা 294 আমরা লিখেছি, কিন্তু আজকে 293টা আসনে গণনা হবে। তার মধ্যে 25টা ট্রেন্ড ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা 25টা ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে। 25টা আসনের ট্রেন্ড উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে কিন্তু ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে গেরুয়া ঝড় শুরু হয়ে গেছে। রাজা, আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখছি। মেখলিগঞ্জ বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। মাথাভাঙা বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। কোচবিহার উত্তর বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। কোচবিহার দক্ষিণ বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আছে। দিনহাটা টিএমসি উদয়নগো পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। তুফানগঞ্জ বিজেপি এগিয়ে আছে সেখানে পোস্টাল ব্যালটে। রাজা, একবার ইলেকশন ওয়ালের দিকে নজর রাখি আমরা। উত্তর দিনাজপুরের 4টি আসনেই এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। উত্তর দিনাজপুরের মোট 4টি আসনে এই মুহূর্তে এগিয়ে বিজেপি। দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে 4টিতে এগিয়ে বিজেপি। সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের 2টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমরা নজর রাখছি পোস্টাল ব্যালট গণনার দিকে। ঠিক 8:05 শুরু হয়েছে, এই মুহূর্তে 8:12। আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেকটা ঘন্টা মিনিট সেকেন্ড ধরে আমরা দেখাবো। দেখুন, দেখাচ্ছি উত্তর দিনাজপুরে পোস্টাল ব্যালটে 4টি আসনে। দক্ষিণ দিনাজপুরে 6টির মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি। দক্ষিণ দিনাজপুর 6টির মধ্যে 4টিতে এগিয়ে আছে বিজেপি, 2টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর সুকান্ত মজুমদারকে আমরা দেখেছিলাম, সেখানে কার্যত মাটি আঁকড়ে পড়েছিলেন, তার গড় ওটা। পোস্টাল ব্যালট গণনার শুরুতেই উত্তর দিনাজপুরে 4টি আসনে এগিয়ে আছে বিজেপি। একেবারে প্রাথমিক প্রবণতা, কিন্তু তার সত্ত্বেও আমাদের দুই বিশ্লেষকের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। অধ্যাপক ঝন্টু বড়াই, প্রাথমিক প্রবণতা বিজেপি কিন্তু অনেকটা এগিয়ে এখনো পর্যন্ত। প্রথম দুটো কথা, তৃণমূলের শেষ 15 বছরে যে কটা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু পোস্টাল ব্যালট অর্থাৎ তাদের রাজ্য সরকারি কর্মচারীদের ট্রেনটা মোরেনলেস এমনই ছিল। এবারে এই ট্রেনটা সাংঘাতিকভাবে প্রথম থেকে শার্পলি হচ্ছে, কারণ এবার তোমরা জানো এই পোস্টাল ব্যালটের ম্যানুপুলেশন তৃণমূল করতে পারেনি। এত স্পেসিফিক বলছি কারণ এই পোস্টাল ব্যালটের যখন ভোটটা হচ্ছিল, তুমি জানো ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে প্রথমবার নির্বাচন কমিশন একটা নোটিশ জারি করেছিল বিতর্ক জন্মানোর পর থেকে। সংগ্রামী যৌথ মঞ্চ যে ডেপুটেশনটা দিয়েছিল যে তারা এবার পিসি বুথে গিয়ে, অর্থাৎ ভোট কর্মীরা তাদের যাবতীয় ম্যাটেরিয়াল সংগ্রহ করতে গিয়েও ভোটটা দিতে পারবে। এটা এর আগে কোনোদিন হয়নি। তারা ট্রেনিংয়েই ভোটটা দিয়েছিল, এইবার তাদের ভোটটা কিন্তু শেষ মুহূর্তে কাস্ট করতে পেরেছে। এখান থেকে সৈকত বাবুর কাছে যাবো। সৈকত বাবু, যাদের ভোটে তৃণমূল কংগ্রেস বরাবর পিছিয়ে থাকে, এবার এতটা পিছিয়ে আছে, গণনা কেন্দ্রের ভিতরে তাদের রিপ্রেজেন্টেশন রাখবার জন্য তৃণমূল কংগ্রেসকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়তে দেখলাম কেন? না, অ্যাকচুয়ালি এটা একটা সম্মানের বিষয় ছিল। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীরা থাকবে না, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকবে। আমি শুধু এই ইস্যুতে বলবো না, বিভিন্ন ইস্যুতেই যখন রাজ্যের উপরে এই ধরনের একটা বক্তব্য উঠে আসে যে কোনো সংস্থারই, তখন কিন্তু রাজ্য সরকার সেইখানে সেই রাজ্যে যে রাজ্য সরকার থাকে তাদের একটা লক্ষ্য থাকে যে এটা একটা সম্মানের প্রশ্ন। যখন বলা হয় কলকাতা পুলিশ দিয়ে এই বিচার করা যাবে না, এই তদন্ত করা যাবে না, তখন তো রাজ্যের একটা সম্মানের ইস্যু। সে কারণেই তবে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত 2011 ছাড়া যে সময় এসেছিলেন, তারপরে যতগুলো ইলেকশন হয়েছে ততগুলো কিন্তু এই তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারি কর্মচারীদের কাছ থেকে লিড পায়নি, এবং এবারে তো সেটা আরো হওয়ার আশঙ্কা। যৌথ মঞ্চ ডিএর জন্য দীর্ঘদিন যে আন্দোলন করেছে, ঠিক সব থেকে বড় কথা, এবং বিজেপির একটা পাল্টা প্রতিশ্রুতিও ছিল, এলে পরে আমরা পঞ্চম বেতন কমিশনের সুপারিশ এখনই কার্যকর করব, এখনই কার্যকর করব। আরো একটা জিনিস, যে ডিএটা এই ভোটের আগে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটে, সেই ডিএটা কিন্তু এপ্রিল মাসের বেতনের সাথে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তিনি দিতে পারেননি। যদিও তিনি একটি যুক্তি খাড়া করেছেন, যে দাঁড় করিয়েছেন যে ইলেকশন কমিশনের হাতে সমস্ত কিছু থাকায় আমি এটা দিতে পারিনি, মে মাসের বেতনের সাথে এরিয়ার করে দেব, অর্থাৎ কেউ যদি 3000 টাকা এরিয়ারের জন্য পায় 6000 টাকা পাবে। কিন্তু এইটা কতটা নিয়েছে, তার কারণ অর্ডারটা প্রিভিয়াস অর্ডার ছিল, কন্টিনিউইং অর্ডার, মানে দেওয়া যেত, সুতরাং দেওয়া যেত। সুতরাং এইটা সরকারি কর্মচারীরা কতটা নিয়েছে, আমার মনে হয় যে সরকারি রাজ্য সরকারি কর্মচারীর মধ্যে যারা কমিটেড ভোটার, যে যাই হোক না কেন মোদিজিকে ভোট দেবো, যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, এইরকম কমিটেড ভোটার রাজ্য সরকারি কর্মচারী একমাত্র তৃণমূলকে ভোট দেবে, আদারওয়াইজ কেউ তৃণমূল কংগ্রেসকে অন্তত রাজ্য সরকারি কর্মচারী। তোমরা শুনতে পেলে রাজা, শুভ এবং লিমা, যে সরকারি কর্মচারীদের যে পোস্টাল ব্যালট তার বিশ্লেষণটাকে কিভাবে করছেন বিশ্লেষকরা। ওভার টু ইউ।
আর এই মুহূর্তে যেটা আমাদের প্রতিনিধিরা খবর দিচ্ছেন, আমি এই মুহূর্তে ইলেকশন স্টুডিও থেকে সেটা আপনাদের জানিয়ে রাখবো। উত্তরবঙ্গে গেরুয়া ঝড়, দেখুন আবারও বলছি 8:30 পর্যন্ত কিন্তু ব্যালটে কাউন্টিং চলছে, আর তারপর 8:30 পর শুরু হবে ইভিএম এ। তবে এর মধ্যেই আপডেট, এই মুহূর্তে আপডেট পাচ্ছি আমি, পিসিআর যেটা জানাচ্ছে অগ্নিমিত্রা পল তিনি এগিয়েছেন, এই মুহূর্তে খবর পাচ্ছি তিনি এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। একটু আগে উত্তরে নজর ছিল আসানসোলে, এবার নজর রাখছে আসানসোল দক্ষিণে। এই মুহূর্তে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এগিয়ে রয়েছেন। ব্যাক টু ব্যাক সব কটা ট্রেন্ড এই মুহূর্তে কি বলছে, এই আধ ঘন্টায় 8টা থেকে 8:30 এই সময়টা ব্যালটে কাউন্টিং চলছে। তার মধ্যেই কিন্তু দেখতে পেলাম আমরা উত্তরে যেখানে গেরুয়া ঝড়, তারই মধ্যে আসানসোল দক্ষিণে সেখানে খবর আসছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তিনি এগিয়ে রয়েছেন। আসানসোল দক্ষিণে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, লিমা বলছিল আসানসোল দক্ষিণে বিজেপি এগিয়ে গেছে, অগ্নিমিত্রা পল তিনি এগিয়ে আছেন আসানসোল দক্ষিণে। আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখছিলাম, আস্তে আস্তে দক্ষিণবঙ্গের প্রবণতা আসতে শুরু করে দিয়েছে। আসানসোল দক্ষিণে এগিয়ে আছেন অগ্নিমিত্রা পাল, তিনি এগিয়ে আছেন আসানসোল দক্ষিণে। আবারও বলছি এটা প্রাথমিক ট্রেন্ড, এটা পোস্টাল ব্যালট সবে আমার মনে হয় দর্শকদের একটা কথা বলে দেওয়া দরকার। দেখুন, যখন পোস্টাল ব্যালট গণনা হয় তখন কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে ট্রেন্ডটা আসে, অর্থাৎ কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ, কখনো মধ্যবঙ্গ। ফলে আমরাও জানি না কোন আপডেট আগে আপনাদের আমরা দিতে পারবো, একদমই যেভাবে আসবে সেভাবে দিচ্ছি আপনাদের। আমরা চট করে আরেকবার নজর রাখি আসানসোলের দিকে। আসানসোল দক্ষিণে এগিয়ে আছেন অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণে তিনি এগিয়ে আছেন, বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। উত্তরবঙ্গে সেখানেও দেখছি পোস্টাল ব্যালটে গেরুয়া ঝড়। বিশ্লেষকরা যে কথা বলছিলেন যে একাধিকবার সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। আচ্ছা, পুরুলিয়া রাজা, পুরুলিয়া নেক্সট, পুরুলিয়াতেও এই মুহূর্তে পোস্টাল ব্যালটের ট্রেন্ড বলছে বিজেপি এগিয়ে। এমনিতেও এগিয়ে বিজেপি প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্যায়, মানে পুরুলিয়া সদর সিটের। পুরুলিয়া এই মুহূর্তে যে প্রবণতা পাচ্ছি আমরা, এগিয়ে আছেন বিজেপি প্রার্থী পোস্টাল ব্যালটে, এগিয়ে বিজেপি প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্যায়। পুরুলিয়ায় তিনি এগিয়ে আছেন সুদীপ কুমার মুখোপাধ্যায়। এই সুদীপ বাবু একটা সময় কংগ্রেস করতেন, সুদীপ বাবু তারপরে দল বদল করে বিজেপিতে যান এবং প্রার্থী হন। সুদীপ কুমার মুখোপাধ্যায় এর আগে তিনি এমএলএও ছিলেন। আলিপুরদুয়ারে 5টা আসনে এগিয়ে আছে বিজেপি। আলিপুরদুয়ার শক্ত ঘাঁটি, কিন্তু বাই ইলেকশনে মাদারিহাটে সেখানে তৃণমূল জিতেছিল। বিজেপির তরফ থেকে বলা হয়েছিল ভোটই হয়নি, শাসক দল ভোটই করতে দেয়নি, এবার আমরা সবকটা আসন পাবো। এখনো পর্যন্ত বিজেপি যে দাবি করেছিল সেই অনুযায়ী ফলাফল এগোচ্ছে। আলিপুরদুয়ারে মাদারিহাটে বাই ইলেকশনে জিতেছিল হচ্ছে তৃণমূল জিতেছিল এবং ব্যবধানটা নেহাত মন্দ নয়, 28,168। কিন্তু 2021-এ কিন্তু একদম একচেটিয়া বিজেপি সিট পেয়েছিল আলিপুরদুয়ারে। মাদারিহাট এগিয়ে বিজেপি প্রার্থী। এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। আলিপুরদুয়ারে 5টা আসনে 5টাই এগিয়ে আছে বিজেপি। এখানে একটা বড় ইস্যু চা বাগান জনবালা, এবং 2024-এর লোকসভা ট্রেন্ড বলছে আলিপুরদুয়ারে যে কটা আসন আছে 5টাতেই কিন্তু অ্যাকর্ডিং টু 2024 লোকসভা বিজেপি যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে। সব থেকে কম যে আসনে বিজেপি এগিয়েছিল 2024-এ সেই আসনটা হচ্ছে কুমারগ্রাম, সেখানেও 7,000-এর ওপর। যে দুটো আসনের দিকে গোটা রাজ্যের নজর রয়েছে, নন্দীগ্রাম এবং অবশ্যই গোটা দেশের নজর, সেদিকে নজর থাকবে আমাদের। নন্দীগ্রাম এবং ভবানীপুর যেখানে কাউন্টিং হচ্ছে সেখানে পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা, একেবারে কাউন্টিং সেন্টারের বাইরে থেকে তারা লাইভ আপডেট দেবেন। লাইভ আপডেট আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে সব থেকে বড় ট্রেন্ড, ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনা শুরু। যে কেন্দ্রের দিকে গোটা দেশ তাকিয়ে, ভবানীপুরে গণনা হবে 20 রাউন্ড। এখন সবে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, নন্দীগ্রামেও শুরু হয়ে গেল। আর একটা, মানে আপনি যদি র্যাঙ্কিংয়ে রাখেন তাহলে 1 নম্বর হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুর, দ্বিতীয়তেই থাকবে নন্দীগ্রাম। অবশ্যই এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। 2 জায়গাতেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয়ে গেল। ভবানীপুরে 20 রাউন্ড গণনা হবে, ভবানীপুরে 20 রাউন্ড গণনা হবে। কিন্তু যে খবর পাচ্ছি আমরা তাতে পোস্টাল ব্যালট গণনা ভবানীপুরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নন্দীগ্রাম সেখানেও পোস্টাল ব্যালট গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভবানীপুরে গণনা হবে 20 রাউন্ড। নজর রাখতে আমাদের টানা ভবানীপুরের দিকে। এবং উত্তেজনাটা শুভেন্দু অধিকারী আরো বাড়িয়ে দিয়েছেন, তার কারণ তিনি কালকে কোন রাউন্ডে এগিয়ে থাকবেন, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, তার একটা ধারা বিবরণী দিয়ে গেছেন আগে থেকে। একদমই তাই।
ভবানীপুরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পোস্টাল ব্যালট গণনা। ভবানীপুরে ইভিএম খোলার পর 20 রাউন্ড গণনা হবে। ইভিএম খোলা হবে 8:30টার সময় গোটা রাজ্যের। আর যেমনটা রাজা এবং শুভজিৎ বলল, গোটা দেশ তাকিয়ে রয়েছে যে ভবানীপুরের দিকে, সেখানে পোস্টাল ব্যালট শুরু হয়েছে। আমি কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা। সরাসরি শর্মিষ্ঠার থেকে জানবো কি আপডেট। লিমা, যেই জায়গাটা থেকে আমি একটু আগে লাইভটা শেষ করেছিলাম যে কাউন্টডাউন শুরু হয়ে গেল, তার মানে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়ে গেছে। একটু আগেই অ্যানাউন্স করা হলো, কারণ যেখানে কাউন্টিং এজেন্ট থাকে তার উল্টো দিকে বিভিন্ন রাজনৈতিক দলের যে এজেন্টরা থাকে তাদেরকে বিভিন্ন রোয়ে বসানো হয়। যেহেতু ব্যালট গোনার কাজ শুরু হয়ে গিয়েছে, আমরা দেখছি এখানে অ্যানাউন্স করছে যে প্রথমে যে ন্যাশনাল পার্টি রয়েছে তাদের এজেন্টদের বসতে হবে, সেকেন্ড রোতে বসতে হবে স্টেট যে পার্টি রয়েছে তাদের এজেন্টকে, এবং থার্ড রোতে বসবেন যারা লোকাল পলিটিক্যাল দলগুলো রয়েছে তাদের এজেন্টদের বসতে হবে। অর্থাৎ প্রথম আধ ঘন্টা আমরা জানি এখানে প্রথম আধ ঘন্টা পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হবে, তারপর পুরোদমে ইভিএম গোনার কাজ শুরু হবে। তবে একটা বিষয় বারবার উল্লেখ করতে হবে, 267টা এখানে পোলিং স্টেশন রয়েছে, আর প্রত্যেকটা পোলিং স্টেশনে আমরা জানি 20 রাউন্ড করে গণনা হবে, এবং 20 রাউন্ড গণনা অন্যান্যবার আমরা একটা বেলার দিকে দুপুরের দিকে ট্রেন বুঝতে পারি, কিন্তু এবারে একটু সময় লাগতে পারে, কারণ প্রত্যেকটা গ্রাউন্ডের গণনার পর আমাদের কাছে যে আপডেট রয়েছে যে স্ক্রুটিনি হবে, দুবার স্ক্রুটিনি হবে। যেহেতু ইলেকশন কমিশনের কাছে এবারে চ্যালেঞ্জ, যেভাবে তারা শান্তিপূর্ণভাবে ভোট করেছে, এবারে গণনা প্রক্রিয়াটাও। কিন্তু আরো খবর আছে, শুভজিতের কাছে যাব। কৃষ্ণনগর উত্তর, সেখানকার একটা প্রবণতা, সেখানকার ট্রেন্ড। কৃষ্ণনগর উত্তরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী। কৃষ্ণনগর উত্তরে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী। নবদ্বীপেও এগিয়ে বিজেপি প্রার্থী। নবদ্বীপ, সেখানেও বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। আবারও বলছি, পোস্টাল ব্যালটে এটা সবে পোস্টাল ব্যালট খোলা হয়েছে। এইটা কিন্তু একটা বিরাট প্রবণতা হলেও বা পোস্টাল ব্যালট। পুণ্ডরীকাক্ষ সাহা নন্দদা বলা হয় তাকে নবদ্বীপে পরাজিত করার ক্ষমতা কারো নেই। বারবার তৃণমূলেও তার কোনো বিকল্প মুখ নেই। শারীরিকভাবে অসুস্থ, তাও তাকে এবার টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবদ্বীপে এগিয়ে বিজেপি প্রার্থী এই মুহূর্তে পোস্টাল ব্যালটে। একেবারে প্রাথমিক প্রবণতা, একেবারে প্রাথমিক। সত্যি কথা বলতে গেলে দিনটা সবে শুরু, শেষ হতে লম্বা সময় বাকি। তবুও এইটুকু প্রবণতা নিয়ে 137টার মধ্যে 75-এ এগিয়ে, 72-এ এগিয়ে বিজেপি, 65-তে তৃণমূল কংগ্রেস। কিন্তু অধ্যাপক ঝন্টু পাড়াই, এমন জেলাতেও পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে যাচ্ছে, এগিয়ে রয়েছে, যে জেলাগুলোতে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেও তৃণমূলের পেনিট্রেশন বেশ হাই। এটাকে আপনি কিভাবে দেখছেন? না দেখো, রাজ্য সরকারের কর্মচারীরা স্বাভাবিকভাবেই সরকারের দিকেই ছিল 11-র পরে। কোঅর্ডিনেশনের ভয়ানক রেজিমেন্টেশন ভেঙে কিন্তু তৃণমূল এসেছিলেন। কিন্তু তুমি খেয়াল করে দেখবে 11-র পর থেকে রাজ্যের টপ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর স্তর থেকে তাদের কখনো কুকুরের সাথে তুলনা করা, ডাকাত, চোর, এবং যে পেটের দায়ের জন্য যে উপার্জনের জায়গাটা, তুমি খেয়াল করো একটা সরকার তার রাজকর্মচারীদের ক্ষমতায় বলিয়া এই যে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পগুলো যেটা বামেদের সময় ছিল না, সেগুলো কারা নিয়ে যায়? নিশ্চয়ই মদন মিত্র নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেয় না, অভিষেক ব্যানার্জি নেয় না। রাজকর্মচারী, একটা সরকার তার রাজকর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে, সরকারি টাকায় আদালতে গিয়েছে। এমনকি ওই যে একটু আগে অধ্যাপক স্যার বলছিলেন, আমার সহকর্মী এই প্যানেলের, যে অ্যালট বাজেটে অ্যালট 4% এবং 7 পে কমিশন আমি করব। বাজেট অ্যালটমেন্ট সরকারি নিয়মে সেটা টাকাটা ধরা থাকে, ঠিক। এবং মে মাসের 1 তারিখে বেতনটা ঢুকবে, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। এবং এমন একটা ঠুনকো অজুহাত দেওয়া হয়েছে যে একটা বড় অংশের তৃণমূলের সমর্থক যে কর্মী তারা সরে গেছে। দ্বিতীয়, তুমি খেয়াল করবে এই ডিএ নিয়ে আমি অনির্বাণ একটু তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে মালদার দিকে নজর রাখছি। মৌসম বেঞ্জি নূর তিনি এগিয়ে আছেন পোস্টাল ব্যালটে। মালদাতে ভালো ফলের ইঙ্গিত বিজেপিরও। মালদাতে বিজেপি ভালো ফলের ইঙ্গিত, কিন্তু মালদা যে খবর পাচ্ছি আমরা তাতে মৌসম বেঞ্জি নূর তিনি এগিয়ে আছেন। অন্যদিকে মালদায়, ইংরেজ বাজার মালদায় এগিয়ে আছে বিজেপি। মালতীপুরে এগিয়ে আছেন মৌসম বেঞ্জি নূর। মোথাবাড়িতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। মোথাবাড়িতে রাজা, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। মোথাবাড়ি অত্যন্ত ইন্টারেস্টিং। মোথাবাড়ি সাবিনা ইয়াসমিন। চাঁচলে এগিয়ে তৃণমূল কংগ্রেস, কিন্তু মৌসম বেনজির নূরের খবরটা নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং। মালতীপুরে এগিয়ে আছেন মৌসম বেনজি নূর। মালতীপুরে তিনি এগিয়ে আছেন। মালদাতে ভালো ফলের ইঙ্গিত বিজেপির। মালদাতে সেখানে অনেকেই আশা করেছিল সেখানে হয়তো কংগ্রেস খাতা খুলবে এবছর। দেখা যাক দিনের শেষে কি হয়। প্রাথমিক প্রবণতা এটাই। মালতীপুরে মৌসম বেনজি নূর তিনি এগিয়ে আছেন। অন্যদিকে ভালো ফলের ইঙ্গিত সেখানে দিচ্ছে বিজেপিও।
মোথাবাড়িতে আবার এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। রাজা মৌসম বেনজির কিন্তু তার নিজের দলে ফিরে আসার পর এটা তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। Prestige fight। তাকে জিতে দেখাতে হবে যে তিনি ঠিক কাজ করেছেন, একদমই তাই। জাস্টিফাই করতে হবে, ফলে এই মালতীপুরে- তাগিদটা আছে। মালতীপুরে এগিয়ে আছেন মৌসম বেনজির নূর। দলে ফিরে আসার পর তিনি এবার প্রার্থী হয়েছেন, দল তাকে প্রার্থী করেছে, তার কাছে এটা একটা প্রেস্টিজ ফাইটও বটে। মালদায় দুটো আসনে এগিয়ে আছে বিজেপি, দুটো আসনে মালদায় সেখানে বিজেপি এগিয়ে আছে। ইংরেজ বাজার আর মালদায় সেখানে এগিয়ে আছে বিজেপি। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, খগেন মুর্মু সেই ছবি নিয়ে বিজেপি প্রচার করেছিল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ আদিবাসী অধ্যুষিত এলাকায়। এবং দেখো, জানি না তার কোনো এফেক্ট পড়বে কিনা। লোকসভা অ্যাকর্ডিং টু 2024 লোকসভা ভোট, একটা আসনেও কিন্তু 2024 লোকসভা ভোট অনুযায়ী কোনো আসনেই মালদায় তৃণমূল এগিয়ে নেই। এটাও খুব ইন্টারেস্টিং। মালদায় ভালো ফলের ইঙ্গিত। গেরুয়া শিবিরের এখনো পর্যন্ত প্রাথমিক প্রবণতা 8টা 26 ঘড়ির কাঁটা। দুটো আসনে এগিয়ে আছে বিজেপি। আর মাত্র 4 মিনিট, তারপরে ইভিএম খোলা হবে গোটা রাজ্য জুড়ে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট, প্রত্যেকটা সেকেন্ডের আপডেট দেব। ইংরেজ বাজার মালদা সেখানে এগিয়ে আছে বিজেপি, মোথাবাড়িতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। দিনের শেষে কি হয় প্রত্যেকটা আসনে নজর থাকবে। এটা পুরোটাই প্রাথমিক প্রবণতা। চাঁচলে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, চাঁচল সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে পোস্টাল ব্যালটে। চাঁচলে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। মালতীপুরে এগিয়ে আছেন কংগ্রেসের মৌসম বেনজির নূর, মালতীপুরে তিনি এগিয়ে আছেন কংগ্রেসের মৌসম বেনজির নূর। মালদাতেও ভালো ফলের ইঙ্গিত বিজেপির। মালদা রাজা পরিযায়ী শ্রমিক প্রচুর এসেছেন রাজ্যে ফিরে, তারা ভোট দিয়েছেন। রাজা এক্স্যাক্টলি, পরিযায়ী শ্রমিক এই জেলা থেকে অসংখ্য তারা বাইরের রাজ্যে যান। নোয়াপাড়া থেকে খবর পাচ্ছি আমরা, নোয়াপাড়া এগিয়ে আছেন অর্জুন সিং। নোয়াপাড়া অর্জুন সিং এগিয়ে আছেন। লড়াই, তৃণাঙ্কুর ভট্টাচার্য বনাম অর্জুন সিং। সেখানে অবশ্য ভালো বাম প্রার্থীও রয়েছেন, যথেষ্ট ভালো বাম প্রার্থীও রয়েছেন। 150টা এখনো পর্যন্ত যে পোস্টাল ব্যালট গোনা হয়েছে। এগিয়ে আছেন অর্জুন সিং। নৈহাটিতে তৃণমূল এগিয়ে আছে। জগদ্দলে বিজেপির রাজেশ কুমার 335 পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন। জগদ্দলে রাজেশ কুমার এগিয়ে আছেন। প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার জগদ্দলে এগিয়ে আছেন। এটা কিন্তু পোস্টাল ব্যালট, আপনাদের বারবার জানাচ্ছি এটা পোস্টাল ব্যালটের ট্রেন। ভাটপাড়ায় বিজেপির পবন সিং, অর্জুন সিং এর ছেলে, তিনি এগিয়ে আছেন। নোয়াপাড়ায় অর্জুন সিং তিনি এগিয়ে আছেন। প্রাথমিক প্রবণতা অর্জুন সিং মাটি কামড়ে পড়েছিলেন। এবার 150 পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি এগিয়ে আছেন। তার কাছে এটা প্রেস্টিজ ফাইট, কার্যত পলিটিক্যাল ক্যারিয়ারের একটা সওয়াল চলে আসবে এখানে। এই নোয়াপাড়াতে এই ভিভিপ্যাটের ওই যেগুলো মক পোল হয়, সেই মক পোলের ভিভিপ্যাটের কাগজ পাওয়া গিয়েছিল বলে একটা বিতর্ক তৈরি হয়েছিল কাল রাত্রিবেলায়। জগদ্দলে রাজেশ কুমার তিনি এগিয়ে আছেন বিজেপি প্রার্থী। বীজপুর ভাটপাড়া, বীজপুর থেকে একটা সময় মুকুল রায় ছেলে তিনি জিতেছিলেন, যদিও পরবর্তী সময় দেখা গেল আস্তে আস্তে তিনি কোথাও গিয়ে রাজনীতির ময়দানে একটু কোণঠাসা হয়ে পড়লেন। সেই বীজপুরে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এগিয়ে আছে। নোয়াপাড়ায় অর্জুন সিং এগিয়ে আছে, অর্থাৎ উত্তর 24 পরগনায় ওই কাছড়াপাড়া বেল্টের যে আসনগুলো রয়েছে তার একের পর এক প্রবণতা আসতে শুরু করে দিয়েছে। অভিষেক ঘনিষ্ঠ তৃণাঙ্কুর ভট্টাচার্যকে টিকিট দেওয়া হয়েছে এবার নোয়াপাড়ায়। এই মুহূর্তে আবারও নিউজ রুমে আমাদের দুই বিশ্লেষক রয়েছেন। আমি সৈকত বাবু আপনার কাছে জিজ্ঞাসা করব, আমরা অনেকগুলো ট্রেন্ড পেলাম, তার মধ্যে ইন্টারেস্টিংলি আমার মালদার কথাটা বিশেষ করে মনে হচ্ছে। এবিএ গনি খান চৌধুরীর সুবাদে মালদাতে এখনো পুরনো রাজ্য সরকারি কর্মী এবং তাদের পরিবার, তাদেরও অনেকের সরকারি চাকরি করেন, এমন মানুষের সংখ্যা কম নয়। সেখানেও কোথাও কংগ্রেসের কোথাও বিজেপির এগিয়ে যাওয়া, কিন্তু তৃণমূলের পিছিয়ে থাকা। আপনার কি মনে হয়? দেখুন, কিছু কিছু সিট শুধু মালদা বলে নয়, কিছু কিছু সিট গোটা পশ্চিমবঙ্গে ব্যক্তিগত ক্যারিশমায় ব্যাপার থাকে। মালদার সেক্ষেত্রে গনি খান চৌধুরীর প্রভাব থেকে এখনো পর্যন্ত ওই নস্টালজিয়া বলুন, ওই ট্র্যাডিশন বলুন, সেখান থেকে মালদা এখনো বেরোতে পারেনি, যার ফলে মালদায় এখনো পর্যন্ত কংগ্রেসের ওই প্রভাব সেটা কিন্তু ওই ব্যক্তিগত ক্যারিশমা থেকে। তারপরে মৌসম নূর উনি কিন্তু মালদাতে যখন ওনার রাজনীতি শুরু হয়েছে তখন তৃণমূল কংগ্রেস থেকে রাজনীতি শুরু করার পর একটা খুব নোন ফেসে চলে যাওয়ার পর, জনপ্রিয়তার শীর্ষে চলে যাওয়ার পর আবার এবারে তিনি কংগ্রেসে যুক্ত হয়েছেন। এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে ওনাকে জাস্টিফাই করতে হবে হঠাৎ করে তৃণমূল থেকে কংগ্রেসে এসে এই বর্তমান পলিটিক্সে, বর্তমান যে বঙ্গ রাজনীতি, কিন্তু মালদার মালতীপুরে তিনি লিড করছেন। সেই জন্য কিন্তু এটা কিন্তু ওনার পক্ষে খুবই ভালো জাস্টিফাই করা এখনো পর্যন্ত যে এই বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই যে আমি আমাদের অন্য স্টুডিও থেকে লিমা আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী লিমার কাছে এই মুহূর্তে অনেকগুলো আপডেট আছে। লিমা,
একেবারেই অনির্বাণ। আর এই মুহূর্তে ট্রেন্ড কি বলছে এই মুহূর্তে জানি না, নোয়াপাড়া থেকে আপডেট আছে। অর্জুন সিং এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে অনন্ত চট্টোপাধ্যায়। অনন্তর কাছে আরো এই বিষয়ে খবর রয়েছে। অনন্ত, অনন্ত এই মুহূর্তে আপডেট। না, আমরা কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি পিসিআর কে বলবো আরেকবার অনন্তর সঙ্গে যোগাযোগ করতে, তার কারণ এই মুহূর্তে যে আমরা খবর পাচ্ছি যে ট্রেন্ড যা বলছে ভাটপাড়ায় বিজেপি পবন সিং তিনি এগিয়ে রয়েছেন, নোয়াপাড়ায় এগিয়ে রয়েছেন অর্জুন সিং। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর, যে ট্রেন্ড যা বলছে, আমাদের নজর রয়েছে অবশ্যই ভাটপাড়া, জগদ্দল এই সমস্ত এলাকায়, কারণ নোয়াপাড়া এবং ভাটপাড়ায় খবর আসছে নৈহাটিতেও তৃণমূল প্রার্থী সনদ দিয়ে এগিয়ে রয়েছেন 50। এই পোস্টাল ব্যালটে কিন্তু এটা ভোট চলছে বারবার, যেটা আমরা বলছি। আমরা অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনন্ত রয়েছেন সরাসরি। অনন্ত, না, অনন্তর সঙ্গে কথা বলার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভাটপাড়া এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। আর বাকি কোথায় কি কি খবর আসছে অনন্তর থেকে আগে আপডেটটা নেব। অনন্ত, দেখো, আমি যদি বীজপুর থেকে ধরি, বীজপুরে এই মুহূর্তে সুদীপ্ত দাস বিজেপির প্রার্থী প্রায় 150 পোস্টাল ভোটে 150 ভোটে এগিয়ে আছে। দেখো, তো যদি নৈহাটি বলি, নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনদ দে, সে প্রায় 50-এর উপরে বেশি ভোটে পোস্টাল ভোটে এগিয়ে আছে। ভাটপাড়ায় পবন সিং 545 ভোটে, যেহেতু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি কাউন্টিং সেন্টার যেখানে হচ্ছে, 545 ভোটে এগিয়ে আছে পবন সিং পোস্টাল ভোট ব্যালটে। এবং জগদ্দল রাজেশ কুমার তিনি এগিয়ে আছেন 335 ভোটে। অর্জুন সিং নোয়াপাড়া বিজেপির প্রার্থী, তিনি পোস্টাল ব্যালটে এগিয়ে আছেন 150 ভোটে। এবং ব্যারাকপুরে সেখানে একেবারে তুমি নজর রাখো অনন্ত। আমি একটু ব্রেকিং ওয়ালে নজর রাখতে চাইবো, কারণ এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সব বড় খবরগুলো আসছে। শিলিগুড়ি, উত্তরবঙ্গে নজর রাখছি। কেন কি খবর আসছে? শিলিগুড়িতে বন্ধ পোস্টাল ব্যালট গণনা এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা। সেখানে পোস্টাল ব্যালটে গণনা এখন বন্ধ। কেন বন্ধ করা হয়েছে, কি খবর, সেটাই জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, দেখো, পোস্টাল ব্যালটের গণনার কাজ শুরু হয়ে গিয়েছিল শিলিগুড়ি কলেজে, কিন্তু দেখা যায় যে 6টি ট্রাঙ্ক আনা হয়েছিল, তার মধ্যে 5টি ট্রাঙ্কই খোলা রয়েছে, একটি ট্রাঙ্ক আটকানো আছে, যা নিয়ে কিন্তু তৃণমূলের তরফে আপত্তি তোলা হয়। পুরো বিষয়টি রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে, লিখিতভাবে অভিযোগ দায়ের করা হচ্ছে। এই জটিলতার জেরে কিন্তু আপাতত লিমা একটু থামাচ্ছি তোমাকে। মুর্শিদাবাদ থেকে প্রবণতা আসতে শুরু করে দিয়েছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর প্রথম দিন থেকে বলে আসছি আমরা এই জেলাগুলোর দিকে নজর থাকবে। মুর্শিদাবাদ থেকে যে প্রবণতা পাচ্ছি আমরা একবার দেখাই আপনাদেরকে। মুর্শিদাবাদ জঙ্গিপুরে গিয়ে বিজেপি প্রার্থী চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, জঙ্গিপুর সেখানে এগিয়ে, পিছিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। প্রাথমিক প্রবণতা পোস্টাল ব্যালট গণনা জঙ্গিপুরে, সেখানে এগিয়ে বিজেপি প্রার্থী চিত্তরঞ্জন মুখোপাধ্যায়। জঙ্গিপুর সেখানে এগিয়ে, পিছিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন। জানি না রাজা দিনের শেষে কি হবে। এটাও কিন্তু সেই অশান্তি জোনের মধ্যে পড়ে, যে জোনে আমরা বারবার অশান্তি দেখেছি গত কয়েক মাসে। তার ফলে জঙ্গিপুর, এখানে কিন্তু সাপ মেরুকরণের প্রবণতা আছে। পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন। হুগলির প্রবণতা আসছে, হুগলির দিকে নজর রাখি। হুগলি, সেখানে বিজেপি একটা সংগঠন তৈরি করার চেষ্টা করেছে বিগত 7-8 বছরে। হুগলিতে বিজেপির ভালো ফলের ইঙ্গিত পোস্টাল ব্যালটে। চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়ায় এগিয়ে বিজেপি, জাঙ্গিপাড়ায় বিজেপি এগিয়ে আছে, চণ্ডীতলায় বিজেপি এগিয়ে আছে। জাঙ্গিপাড়ায় পিছিয়ে পড়েছেন বিদায়ী মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, ট্রান্সপোর্ট মিনিস্টার, তিনি পিছিয়ে পড়েছেন। প্রাথমিক প্রবণতা রাজা মন্ত্রী তিনি পিছিয়ে পড়ছেন পোস্টাল ব্যালটে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সনদ, আমাদের হুগলির প্রতিনিধি। সনদ, যদিও পোস্টাল ব্যালট, কিন্তু জাঙ্গিপাড়ার মতো জায়গায় পিছিয়ে পড়ছেন এই মুহূর্তে পোস্টাল ব্যালটের ট্রেন্ডে অন্তত স্নেহাশিস চক্রবর্তী, কি বলবে? সকাল থেকে যে ভোট গণনা শুরু হয়েছে, সেটা দেখা যাচ্ছে হুগলি জেলার ম্যাক্সিমাম জায়গাতেই, কিন্তু বেশিরভাগ জায়গাতেই তোমার ভোট গণনা, অর্থাৎ ব্যালটের ভোট গণনা এখনো শুরু হয়নি। তবে বেশ কয়েকটি বিধানসভার গণনা শুরু হয়ে গেছে, যেখানে চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়ার যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে যে পোস্টাল ব্যালটে কিন্তু বিজেপি এই দুটো কেন্দ্র থেকে আগিয়ে আছে। পাশাপাশি আরো যেটা জানা যাচ্ছে, চাপদানি বিধানসভায় তৃণমূল এগিয়ে, এবং শ্রীরামপুর উত্তরপাড়ায় কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে ব্যালটে।
বীরভূমের দিকে নজর রাখবো, লিমা, বীরভূমের দিকে নজর রাখছি আমরা। সিউড়ি কেন্দ্রে সিউড়ি কেন্দ্রে এগিয়ে গেলেন পোস্টাল ব্যালটে এই মুহূর্তে বীরভূমের সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়। এই সিটটা নিয়ে এবার প্রবল টানা পড়েন শুভজিৎ। সিউড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এগিয়ে আছেন। সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এগিয়ে আছেন, তার হয়ে হেভিওয়েটরা প্রচার করতে গেছিলেন। জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এগিয়ে আছেন। পোস্টাল ব্যালটে জগন্নাথ চট্টোপাধ্যায় এগিয়ে। আপনাদের মনে করিয়ে দিই, এই সিউড়িতেই হয়েছিল প্রধানমন্ত্রীর সভা, বিপুল জনসমাগম হয়েছিল। রাজা ঠিক যেমনটা বলছিল, সিউড়িতে প্রধানমন্ত্রীর জনসভায় বিপুল জনসমাগম, কিন্তু রাজ্য সরকারি কর্মীরা যখন ভোট দিয়েছেন তখন তো শুধু প্রধানমন্ত্রী জনসভা দেখে দেননি। বারবার অধ্যাপক ঝন্টু পড়াইক বারবার তৃণমূলের বিভিন্ন দুর্গ বলে পরিচিত যে জেলাগুলোতে, সেগুলোতে আমরা দেখছি পোস্টাল ব্যালটে বিজেপির এগিয়ে থাকার ছবি। তৃণমূলও ভালো সংখ্যায় এগিয়ে আছে, এমনটা নয় তৃণমূল একবারে হাওয়া হয়ে গিয়েছে পোস্টাল ব্যালটে 82-78 এই মুহূর্তে। কিন্তু এই তুল্যমূল্য জায়গায় আসা কারণটা কি, সেটা যদি একটু বলেন। না, তুল্যমূল্য আসার এখনো তো প্রাথমিক ট্রেন্ড, এটা আমার মনে হয় তৃণমূলের থেকে আরো কিছুটা কমবে। আচ্ছা, কারণ সার্বিকভাবে তুমি খেয়াল করো, পপুলার ভোট গণনা যখন শুরু হয়, পপুলার পুরো ভোটটাই, আমি এই কারণে বলছি তোমাকে, এই পোস্টাল ব্যালটে শাসক দলের যারা কর্মচারী ছিল তাদের মধ্যে একটা বড় অংশের বিক্ষোভ ছিল। এই কারণে তুমি খেয়াল করবে, ডিএ নিয়ে যখন আন্দোলনগুলো হচ্ছে, খুদ নবান্নতে এদের টপ লেভেলের রাজ্য নেতাদের পর্যন্ত পানিশমেন্ট ট্রান্সফার করে উত্তরবঙ্গে পাঠিয়েছিল। ঠিক, কিন্তু আমার এখানেই প্রশ্ন সৈকত বাবু আপনার কাছে, যে তারপরেও এই পোস্টাল ব্যালটের লড়াইয়ে তৃণমূল কিন্তু তুল্যমূল্য জায়গায় রয়েছে। এই যে ছবিটা আমরা দেখছি 91-85, এমন তো না যে তৃণমূল হাওয়া হয়ে গেছে পোস্টাল ব্যালটের লড়াই। তাহলে এরপরেও এত সংখ্যক রাজ্য সরকারি কর্মী তারা তৃণমূলের উপর আস্থা রেখেছেন কেন? 85টা আসলে তৃণমূল তো এগিয়ে। আমি দীর্ঘদিনের বিশ্লেষক ঝন্টুদার এই মতটা এক্ষুনি যেটা স্টেটমেন্ট দিলেন সেটার একেবারেই সমর্থন করছি না। আমার কাছে বরং অবাক লাগছে, 177টা পোস্টাল ব্যালটের মধ্যে 85টা টিএমসি এগিয়ে। এটা কিন্তু গত 1 বছর ধরে সরকারি কর্মচারীদের সাথে এই সরকারের যে ধরনের কার্যকাল চলেছে, সম্পর্ক চলেছে, তাতে করে কিন্তু এটা হওয়ার কথা নয়। তাহলে কি মানে যারা রাজ্য সরকারি কর্মচারী তারাও কি তৃণমূলের ওপরে আস্থা রাখার চেষ্টা করছেন? আমার মতে এই ট্রেন্ড ইভিএম খোলার পর যেদিকেই যাক না কেন, পোস্টাল ব্যালটে রাজ্য সরকারি কর্মচারীদের পরিপ্রেক্ষিতে 177-এর মধ্যে 85-তে তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার কথা ছিল না। ঠিক, অর্থাৎ বুঝতে পারছেন এখানে লড়াইটা কিন্তু তুল্যমূল্য হচ্ছে। তৃণমূল কংগ্রেস যে আসনে এগিয়ে আছে তা বিজেপির থেকে একটু গায়ে পিছনের দিকে হলেও তৃণমূলের এতগুলো আসনে এগিয়ে থাকার কথা না, যদি রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাপক ক্ষোভ থাকে, যদি ডিএ নিয়েই শুধুমাত্র তারা ভোট দিয়ে থাকে। একটু তোমাকে জানাচ্ছি, এই মুহূর্তে সেন্ট থমাস থেকে খবর পাচ্ছি আমরা, কিছু একটা হয়েছে ওখানে, সমস্যা হয়েছে ওখানে। সেন্ট থমাস কলকাতা বন্দরের কেন্দ্রে সেন্ট থমাস, সেইখানে বিজেপি প্রার্থী রাকেশ সিং এবং এক নির্দল প্রার্থীর মধ্যে রীতিমতো বাদানুবাদ। রাকেশ সিং এবং নির্দল প্রার্থীর মধ্যে বাদানুবাদ, গন্ডগোলের জেরে সেন্ট থমাস বয়েজ স্কুলে এখনো শুরু হয়নি গণনা। কলকাতা বন্দর কেন্দ্রের সেন্ট থমাস বয়েজ স্কুলের ভিতরে গোলমাল। মঞ্জিরার কাছ থেকে জানবো, মঞ্জিরা কি হয়েছে? দেখো শুভজিৎ, আমি একেবারে ভেতরে ঢুকেছিলাম যেখানে গণনা হচ্ছে, সেখানে আমি যে ছবিটা দেখলাম, বিজেপি প্রার্থী কলকাতা বন্দরের রাকেশ সিং তিনি ভেতরে ছিলেন এবং সেখানে বেশ কয়েকজন মানুষের ভিড়ও ছিল। নির্দল এক প্রার্থী, তার সঙ্গে তার বাদানুবাদ চলছে, বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং আমি যখন ভেতরে গেছিলাম তখন 8:30টার কিছুটা পরে, সেই সময়েও আমরা ওখানে দেখলাম, কিন্তু গণনা কোনোভাবেই শুরু হয়নি। কি নিয়ে গন্ডগোল সেটা যখন আমরা জানতে যাই তখন সেখান থেকে আমাদের বের করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে, এই মুহূর্তে তুমি জানো যে যেখানে কাউন্টিং হচ্ছে সেই সেন্টারের ভেতরে একেবারেই কারোরই প্রবেশ একেবারেই নিষেধ, এবং সেখানে মিডিয়া পার্সন যারা রয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্ন রকমভাবে আটকানো হচ্ছে। তাও TV9 বাংলাটা আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, আমরা ঢুকেছিলাম এবং সেখানে দেখলাম যে এই ধরনের একটা গন্ডগোল হচ্ছে। বেশ নজর থাকবে। রাজা, বীরভূম থেকে প্রবণতা পাচ্ছি। বীরভূমের হাসন কেন্দ্রে এগিয়ে গেলেন কাজল শেখ। মাথায় রাখতে হবে, আগে এই আসন একটা সময় ছিল কংগ্রেসের মিল্টন রশিদের। সেই হাসন কেন্দ্রে দাঁড়িয়েছেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। এই মুহূর্তে পোস্টাল ব্যালটের ট্রেন্ডে কাজল এগিয়ে। শুভজিৎ, ওভার টু ইউ। অন্যদিকে সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি এগিয়ে আছেন। বীরভূমে হাসনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ। জেলা সভাধিপতি কাজল শেখ তিনি এগিয়ে আছেন। সিউড়িতে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। মাটি কামড়ে পড়েছিলেন তিনি সেখানে।
সিউড়িতে গিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি সেখানে মাটি কামড়ে পড়েছিলেন। তিনি এখনো পর্যন্ত প্রাথমিক প্রবণতায় এগিয়ে আছেন। বীরভূমের হাসনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ। রাজা হাসনটা একবার বলে দেই, তারাপীঠ মন্দির, সেই হাসন বিধানসভা যে ক্ষেত্রটা রয়েছে তার মধ্যেই কিন্তু তারাপীঠ মন্দিরটাও পড়ছে। একদম সিউড়িতে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এগিয়ে আছেন, হাসনে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ। এই জেলায় একটি আসন শুধু বিজেপি জিতেছিল 2021-এ, বাদ বাকি সমস্ত জিতেছিল তৃণমূল। দুবরাজপুর শুধুমাত্র বিজেপি জিতেছিল। সারা ঘুমোই নিয়ে টেনশনে দেখা যাক, আমি খবর কিছু পাইনি। কিসের টেনশন? আরে ভোটে একটা প্রার্থী 1.5 মাস ধরে লড়েছে, লড়াই করার পর হারবো না জিতবো তার তো টেনশন সব প্রার্থীর আছে, সব প্রার্থী যে যত বড় প্রার্থী হোক। মানে এইটা টেনশনটা সবার থাকবে। আর কিরকম মানে কোনো গন্ডগোলের কিছু খবর? না কোথাও আমার এই চত্বরে কোনো গন্ডগোলের একদম চুপচাপ, সব প্রচন্ড বেশি টেনশন কাজ করছে। মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি তো, সেই সময় যা টেনশন হতো এখনো ঠিক সেরকমই টেনশন হচ্ছে। আমি এই মুহূর্তে পোস্টাল ব্যালটের এই ম্যাথামেটিক্সটা একটু বোঝার চেষ্টা করছি। পপুলার ভোটে অর্থাৎ সাধারণ মানুষের যে ভোট, সেই ভোটের কথা তো আসবো, একটু পরেই গোনা শুরু হবে, ইভিএম খোলা হবে, কিন্তু এটা নিয়ে কথা বলার সুযোগ আমরা এরপরে খুব বেশি পাবো না। অধ্যাপক ঝন্টু বড়াই, খুব অদ্ভুত কিছু জায়গাতে, যেমন চিউরির মতো জায়গা, যেখানে বীরভূমের মতো জায়গা, যেখানে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট হোল্ড এখনো সাংগঠনিকভাবে আছে, সেখানে বিজেপি এগিয়ে যাচ্ছে। আবার যেটাতে বিজেপির এগিয়ে থাকার কথা স্বাভাবিকভাবে প্রত্যাশা, সেখানে তৃণমূল এগিয়ে যাচ্ছে। এই উলটপুরানটা কেন হচ্ছে? না দেখো, কর্মচারীরা তো ওই মূল জায়গার সাথে সম্পৃক্ত নয়। মূল যে পপুলার ভোটারটা, তার সাথে লোকালাইজ একটা ইন্টারেস্ট থাকে, সেটা কর্মচারীদের থাকে না। আমি তাদের ভিন্ন গ্রহের প্রাণী বলছি না, তারা ওই রুটেরই, কিন্তু তাদের প্রথম প্রাইম ইয়েটা কি থাকে, তার রুজি রোজগার, তার পেটের দায়টা, তার বিভিন্ন সরকারি সুবিধা অসুবিধাগুলো। এই জায়গায় দাঁড়িয়ে পপুলার ভোটারের থেকে একজন কর্মচারী, রাজকর্মচারীর একটা আলাদা কিন্তু পার্ট থাকে, এবং তার পরিবারেরও। এই যে ধরো একজন, সে যদি ডিপ্রাইভ হয় নিজেকে, ধরো স্টেট গভর্নমেন্টের দ্বারা, তাহলে তার সাথে যুক্ত গড়ে 5 জন বা 4 জন ডিপেন্ডেন্ট, তারাও সেই দিকে চলে যাচ্ছে। একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করবো, রাজ্য সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট দিতে যাওয়ার সময় তাদের ক্ষেত্রে কোনো বাড়তি আশঙ্কা কাজ করে কি, আমার ভোটটা যদি জেনে যায়? না, এবার কিন্তু লাস্ট বিগত কয়েকটা বছরের নির্বাচনে আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, পুলিশ তার নিজের মতটা দিতে পারেনি, প্রকাশ করতে পারেনি। তার ইমিডিয়েট বস, সে যেই হোক, সেটা করেছে। এমনকি এমনও অভিযোগ আছে, লাস্ট 24-এর নির্বাচনে বহু জায়গায় পোস্টাল ব্যালটে, এবং এবারও তোমরা নিজেরা কভার করেছো, যে পোস্টাল ব্যালট এমনভাবে দেওয়া হয়েছে, পোস্টাল ব্যালটটা কারা করছে, স্টেটের মেশিনারিজগুলো সেখানে এমনভাবে করছে যে যারা ভোট দিতে যাচ্ছে তারা ভয় পাচ্ছে যে তার নামটা বেরিয়ে আসবে। এই মুহূর্তে শুভজিতের কাছে যাবো। শুভজিতের কাছে অন্য স্টুডিও থেকে বড় আপডেট আছে। শুভজিৎ, নজর রাখবো একবার আমরা ইলেকশন ওয়ালের দিকে। এই মুহূর্তের আপডেট, বহরমপুরে এগিয়ে আছেন অধীর চৌধুরী। বহরমপুরে অধীর চৌধুরী রবিনহুড বলে অনেকেই দাবি করে থাকেন, তিনি এগিয়ে আছেন। লালগোলায় গিয়ে কংগ্রেস প্রার্থী, লালগোলা সুতিতে গিয়ে কংগ্রেস প্রার্থী, সুতি সেখানেও কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। এখনো পর্যন্ত যে প্রবণতা পাচ্ছি আমরা, জঙ্গিপুরে সেখানে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী চিত্তরঞ্জন মুখোপাধ্যায়। এই মুহূর্তে পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, তিনি পিছিয়ে পড়েছেন। অন্যদিকে অধীর চৌধুরী তিনি এগিয়ে আছেন বহরমপুরে। অধীর চৌধুরী 3 দশক পরে বিধানসভা ভোটে কন্টেস্ট করছেন। অধীর বাবু, রাজা অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে এগিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 30 বছর আগে নবগ্রাম কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়েছিলেন। তখন প্রচারও করতে পারেননি, আম গাছে ক্যাসেট বেঁধে, আম গাছে মাইক বেঁধে প্রচার করেছিলেন। সেসব অতীতের কথা। 3 দশক পর অধীর রঞ্জন চৌধুরী আবার বিধানসভার লড়াইয়ে নেমেছেন। অধীর রঞ্জন চৌধুরী পোস্টাল ব্যালটের নিরিখে এই মুহূর্তে এগিয়ে। শুভ, পাশাপাশি কোচবিহারের দিকে নজর রাখবো রাজা। কোচবিহার থেকে, উত্তরবঙ্গ কোচবিহার থেকে, কোচবিহারের তৃণমূলের থেকে অনেক এগিয়ে আছে বিজেপি। কোচবিহারে তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে আছে বিজেপি। আপনাদেরকে দেখাচ্ছিলাম আসন ধরে ধরে। মেকলিগঞ্জ পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী। বাম রাজনীতি করতেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস, তার মেয়ে চাকরি চলে যায়। জানি না এইসব কোন রকম কোন এফেক্ট পড়েছে কিনা নির্বাচনে। টিকিটটাও কিন্তু বিতর্কিত, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ ছিল, তাও টিকিট পেয়েছেন পরেশ বাবু। মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আসন বদল হচ্ছে। দিনহাটা থেকে কন্টেস্ট করেছিলেন 2021-এ, মাথাভাঙায় পাঠানো হয়েছে। মাথাভাঙায় নিশীথ এগিয়ে আছেন। মেকলিগঞ্জ পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। মেকলিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী পিছিয়ে পড়েছেন। অনেকগুলো আসনে কোচবিহারে এগিয়ে আছে
বিজেপি। যে খবর পাচ্ছি আমরা, মেকলিগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী তিনি পিছিয়ে পড়েছেন। পরেশ অধিকারী পিছিয়ে পড়েছেন, অনেকটাই এগিয়ে আছে বিজেপি। কোচবিহারে যে খবর পাচ্ছি আমরা, পরেশ অধিকারী তিনি পিছিয়ে আছেন। তার মেয়ে চাকরি গেছিল, তাকে টিকিট দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আবারও মুর্শিদাবাদে বহরমপুর অদিত চৌধুরী এগিয়ে আছেন, লালগোলায় কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন। পরপর মুর্শিদাবাদের প্রবণতাগুলো আসছে, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সুতিতে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী সুতি, সেখানেও কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন। মুর্শিদাবাদে আরো একটা কেন্দ্র জঙ্গিপুর, সেখানে বিজেপি প্রার্থী চিত্তরঞ্জন মুখোপাধ্যায় এগিয়ে আছেন। জঙ্গিপুরে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন। পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন রাজা। মুর্শিদাবাদ 25 সেকেন্ডে একটা করে আপডেট আসছে, আমরা আপডেট দিচ্ছি রাজা। এবং এই মুর্শিদাবাদ জেলা আপডেট তো দিচ্ছি বটেই। দেখুন, এই মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল তারপর একটা প্রবল রেখাপাত করেছিল গোটা পশ্চিমবাংলার মানুষের মনে, পশ্চিমবঙ্গবাসীর মনে। তার ফলে মুর্শিদাবাদে এবার সংখ্যালঘু ভোট তৃণমূলের অটুট থাকবে না, এই দাবি প্রথম থেকেই করে আসছিল কংগ্রেস, এবং এই একই দাবি বিজেপিরও। দেখা যাক, সুতিতে এগিয়ে কংগ্রেস এই মুহূর্তে পোস্টাল ব্যালটে, জঙ্গিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, এবং বহরমপুরে এগিয়ে অধীর রঞ্জন চৌধুরী, তার প্রতিপক্ষ নাড়ুগোপাল মুখোপাধ্যায়। আমরা দৈরত দেখেছিলাম প্রচারের সময় রীতিমতন। কোচবিহার তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে আছে বিজেপি। রাজা, কোচবিহারের দিকে নজর রাখি। মেকলিগঞ্জ, সেখানে এগিয়ে গেলেন, আচ্ছা এগিয়ে গেলেন এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী। মেকলিগঞ্জে পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী দধিরাম রায় পিছিয়ে পড়েছেন, একটু আগে এগিয়েছিলেন। মাথাভাঙায় এগিয়ে আছেন সকাল থেকেই বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আসন বদল হচ্ছে, দিনহাটা থেকে কন্টেস্ট করেছিলেন, তাকে দল এবার মাথাভাঙায় পাঠিয়েছে। মাথাভাঙায় আমি পৌঁছে গেছিলাম। নিশীথ প্রথম দিন থেকে দেখিয়েছিলেন তিনি আত্মবিশ্বাসী। শীতলকুচিতে এগিয়ে বিজেপি প্রার্থী, শীতলকুচি বিজেপি প্রার্থী এগিয়ে আছে সেখানে। কোচবিহারের তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে বিজেপি, এখনো পর্যন্ত প্রাথমিক প্রবণতা এটাই। মেকলিগঞ্জ এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী। প্রথমে তিনি পিছিয়ে ছিলেন, তারপরে তিনি এগিয়ে গেলেন। মেকলিগঞ্জে পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী দধিরাম রায়। মেকলিগঞ্জে তিনি পিছিয়ে পড়েছেন। মেকলিগঞ্জ 2021-এ তৃণমূল কংগ্রেসের কিন্তু মেকলিগঞ্জে হাড্ডাহাড্ডি হচ্ছে। মাথাভাঙায় অনেকটাই এগিয়ে গেলেন নিশীথ, মাথাভাঙায় পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। শীতলকুচিতে এগিয়ে বিজেপি প্রার্থী। আমরা গোটা উত্তরবঙ্গ চষে ফেলেছিলাম, কোচবিহারে গেছিলাম। কোচবিহারে একের পর এক প্রবণতা এই মুহূর্তে তুলে ধরছি আমরা। তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে আছে বিজেপি কোচবিহারে। মেকলিগঞ্জে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী। তার মেয়ের চাকরি যায়, নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে, তাকে যখন টিকিট দেওয়া হয় তা নিয়েও চর্চা হয়। কোচবিহারের দিকে নজর রাখছি, তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে সেখানে বিজেপি। মেকলিগঞ্জে আচ্ছা দিনহাটা উদয়ন গুহ পিছিয়ে গেলেন, যে খবর পাচ্ছি আমরা। দিনহাটা অজয় রায় কন্টেস্ট করছেন উদয়ন গুহর বিরুদ্ধে বিজেপির। উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, যে খবর পাচ্ছি আমরা, তিনি পিছিয়ে গেছেন। দর্শকদের একটা কথা মনে করিয়ে দিই, উদয়ন গুহর যে রেকর্ড মার্জিনে জিতেছেন রাজ্যে এখনো পর্যন্ত এত ভোটে কোনো উপনির্বাচনে কোনো কালে কেউ জেতেননি। 1,68,000, আমার যতদূর মনে পড়ছে, আমার হাতে ফাইল রয়েছে, 1,64,000। এহেন উদয়ন গুহ দিনহাটায় পোস্টাল ব্যালটে এই মুহূর্তে পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে যে খবরটা নিয়ে বিশ্লেষণে যাব, অধ্যাপক ঝন্টু বড়াইক, আপনার কাছে আমার প্রশ্ন। হুমায়ুন কবির এখনো পর্যন্ত দুটো আসনেই পোস্টাল ব্যালটে এগিয়ে। আমি বারবার বলছি, আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখছি, প্রাথমিক প্রবণতা কিন্তু পোস্টাল ব্যালটের। কিন্তু খুব ইন্টারেস্টিং না, হুমায়ুন কবির পোস্টাল ব্যালটে এগিয়ে। আমি খুব অদ্ভুত লাগছে যে সরকারি কর্মচারীরা বরাবরই লোকালাইজের পলিটিক্সের অনুষঙ্গের বাইরে গিয়ে তার বৃহত্তম স্বার্থটা দেখে, তার কর্মচারী সব। সেখানে এবার লোকাল ইন্টারেস্টে ভোটটা দিচ্ছে, অর্থাৎ যে ধরো ওখানকার কর্মচারী, ওই এরিয়ায় তারা ভোটার, বা ধরো অন্য কোথাও চাকরি করে ওখানকার ভোটার, তারা কি এলাকার ট্রেন্ডে ভোটটা দিয়েছে? কারণ অ্যান্টি ইনকামবেন্সিটা এলাকার মানুষ যেদিকে যাবে ট্রেন্ড সেদিকে চলে যাচ্ছে। দেখো কংগ্রেসি এরিয়াতে এটাকে ব্যাখ্যা করবো কি? হ্যাঁ, কংগ্রেসি এরিয়াতে কংগ্রেসে কি এই 105, 101-এর তুল্যমূল্য হিসেব, কোথাও কংগ্রেস 3টেতে এগিয়ে, আদার্সরা 3টেতে এগিয়ে, এই আদার্সরাও 3টেতে এগিয়ে পোস্টাল ব্যালটে। এই তুল্যমূল্য হিসেবটাকে আদারওয়াইজ কি করে ব্যাখ্যা করবো? অন্য কোনো ব্যাখ্যা না, আমি একটা বরং পরিসংখ্যান দিই। 2021 সালে পোস্টাল ব্যালট খোলা হয়েছিল, প্রথম 1 ঘন্টা বাদে তৃণমূল কংগ্রেস ছিল 79, বিজেপি ছিল 73।
সেই একই ট্রেন্ড আছে, অর্থাৎ যে আলোচনাটা গত 5 দিন ধরে চলছে 29 তারিখ ভোট শেষ হওয়ার পরে বিজেপির পক্ষে, সেটা কিন্তু এই রেজাল্ট এখনো পর্যন্ত 101 105 সেটা বলছে না, বরং তৃণমূলের পক্ষে যাচ্ছে আমার বলে মনে হচ্ছে এই রিসেন্ট এটা দিয়ে। আর একটা জিনিস যেটা আপনি হুমায়ুন কবিরের ক্ষেত্রে বললেন, আমি প্রসঙ্গটা টেনে নিয়েই বলছি, এই কথাটাও কিন্তু আমি ওই মালদার পরিপ্রেক্ষিতেই বলবো, ওই নস্টালজিয়া, ওই ব্যক্তিগত ক্যারিশমা। হুমায়ুন কবির ওখানে কিন্তু ব্যক্তিগত ক্যারিশমা। তাহলে সরকারি কর্মচারীদেরও একটা লোকালাইজড প্রবণতাতে আমি একদম একমত যে এইখানে সরকারি কর্মচারীরা দুটো জিনিস দেখার কথা, একটা হচ্ছে আমার পাওনা গন্ডা পাই কিনা আমি, সেই জায়গাতে সে পিছিয়ে আছে। আবার এলাকার রাজনীতির সমীকরণটাও দেখছেন, আবার এলাকার রাজনীতির সমীকরণ। ফলে সরকারি কর্মচারীদের ভোট শুধুমাত্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ বা সরকারের প্রতি সন্তুষ্টির প্রতীক নাও হতে পারে এই নির্বাচনে। শুভ অনির্বাণ, এই মুহূর্তে একটা আপডেট জানাবো দর্শকদের। কাটোয়া, মঙ্গলকোট এবং কেতুগ্রাম পোস্টাল ব্যালটে এই মুহূর্তে 3 জায়গাতেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। কাটোয়ায় রবি চাটুর্যের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং শাহনওয়াজ তিনি দাঁড়িয়েছেন কেতুগ্রাম থেকে, তিনি আগেও এমএলএ ছিলেন সেখানে, এবং মঙ্গলকোটও তৃণমূলের হাতেই ছিল। 3 জায়গাতেই এই মুহূর্তে কেতুগ্রামের নতুন প্রবণতা রাজা, কেতুগ্রামে চেঞ্জ হলো, অনাদি ঘোষ সম্ভবত এগিয়ে গেলেন। পূর্ব বর্ধমানে এইটা একটা চেঞ্জ এলো, কাটোয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কেতুগ্রাম, আমি পিসিআরকে বলবো কেতুগ্রামটা দেখাতে। মঙ্গলকোটে এগিয়ে তৃণমূলের অপূর্ব চৌধুরী এগিয়ে। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে শুভেন্দু অধিকারী, তিনি বাড়ি থেকে বেরোলেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা, শুভেন্দু অধিকারী তিনি বাড়ি থেকে বেরোলেন। 9টার ঠিক আগে 8 মিনিট আগে শুভেন্দু অধিকারী তিনি বাড়ি থেকে বেরোলেন। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী মধুকল্পিতা। বাড়ি থেকে বেরোলেন, এরপরে কোথায় কোথায় যাবেন শুভেন্দু অধিকারী? এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ওভারটেক করবে না, ঠিক আছে। বিরোধী দলনেতা, ভবানীপুরের প্রার্থী, নন্দীগ্রামের প্রার্থী, সকালবেলা তিনি বাড়ি থেকে বেরোলেন, একটি কথাও তিনি বলেননি। তিনি কিন্তু বেরিয়ে সোজা এই মুহূর্তে রওনা দিয়েছেন। যেমনটা তার কর্মসূচি রয়েছে, আজ তিনি প্রথমে শেক্সপিয়ার সরণির যে ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্প অফিসে তিনি যেতে পারেন। তারপরে তিনি বেলা গড়াতে কোন দিকে যান সেদিকে নজর থাকবে। আমরা রয়েছি এই মুহূর্তে বিরোধী দলনেতার সঙ্গে। সকালে ঠিক কোথায় যাবেন পরে 9:30 নাগাদ তিনি কিন্তু বেরিয়েছেন বাড়ি থেকে, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো রকম কোনো কথা বলেননি, কারো সঙ্গে কোনো বক্তব্য তিনি রাখতে চাননি। তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি শেক্সপিয়ার সরণির যে ক্যাম্প অফিস রয়েছে সেখানে তার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বেশ নজর থাকবে। শুভজিৎ, কালকে কিন্তু উনি বলেই দিয়েছিলেন আমি অবস্থা অনুযায়ী ব্যবস্থা করব, যেখানে যখন যাওয়ার প্রয়োজন পড়বে সেখানে তখন যাব। আজকে শুভেন্দু অধিকারীর ডে প্ল্যান অত্যন্ত ইম্পর্টেন্ট। খবরে নজর প্রেজেন্টেড বাই বাংলার সেরা ও বিশ্বস্ত কলেজ SBIHM কলকাতা ও বারাসত।